বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। তোমরা জানো, করোনাকালীন এই সময়ে তোমাদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে আমি রহিমা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি এমএম কলেজ যশোর, ধারাবাহিকভাবে তোমাদের সাথে আছি। আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজেদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং আমার এই অনলাইন ক্লাসগুলো অনুসরণ করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা হিসাব বিজ্ঞান বিভাগের বিবি অনার্স প্রথম বর্ষ প্রোগ্রামে অধ্যয়নরত, তাদের বাজারজাতকরণ নীতিমালা কোর্সটির পাঠদান কার্যক্রম আমি পরিচালনা করছি। ইতিমধ্যে তোমাদের 4টি লেকচারের পাঠদান কার্যক্রম সম্পন্ন করেছি। আজ তোমাদের সাথে আছি 5ম লেকচার নিয়ে। আজকের লেকচারের শিরোনাম বাজার ও তাদের ক্রেতা আচরণ, 4র্থ অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকের পাঠ্যসূচি বা লার্নিং আউটকাম বা শিক্ষণফল। ভোক্তা বাজার, কনজিউমার মার্কেট, ভোক্তা আচরণ, ভোক্তা আচরণের বৈশিষ্ট্যসমূহ, ভোক্তার ক্রয় ভূমিকা, ভোক্তা আচরণের মডেল, ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান বা বৈশিষ্ট্য, নতুন পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, ব্যবসায়িক ক্রেতার আচরণ, ব্যবসায়িক ক্রেতাদের উপর প্রভাব বিস্তারকারী উপাদান, ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়ার ধাপসমূহ বা ক্রেতার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই অনলাইন লেকচারের পরে তোমরা এই সবগুলো প্রশ্নের উত্তর ভালোভাবে বুঝতে পারবে এবং লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আজকে প্রথম শুরু করি ভোক্তা বাজার, কনজিউমার মার্কেট। কনজিউমার মার্কেট আমরা সাধারণত কি জানি, যে যারা পণ্য ভোগের উদ্দেশ্যে ক্রয় করে তাদেরকে ভোক্তা বলা হয়। পণ্য ক্রয় অনেকে করতে পারে, কিন্তু সবাই ভোগের উদ্দেশ্যে ক্রয় করে না। যারা ভোগের উদ্দেশ্যে ক্রয় করে তারা মূলত ভোক্তা। যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয়, মানে যারা পণ্যটা ভোগ করার উদ্দেশ্যে ক্রয় করছে তাদেরকে নিয়ে যে বাজার গঠিত হয় তাকে ভোক্তা বাজার বলা হয়। দেখো এখানে ভোক্তা বাজার বলতে এমন একটি বাজারকে বোঝায় যেখানে বিভিন্ন ব্যক্তিরা পরিবারের সদস্যগণ নিজস্ব প্রয়োজনের তাগিদে দ্রব্য সেবাসমূহ ক্রয় করে থাকে। তার মানে ব্যক্তি পরিবার এরা পণ্য ক্রয় করবে নিজেদের ভোগের জন্য। ইতিমধ্যে তোমাদের বলেছি যে ফিলিপ কটলার মার্কেটিং এর জনক। ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, কনজিউমার মার্কেট কনসিস্ট অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড হাউসহোল্ডস দ্যাট দে বাই অর অ্যাকোয়ার গুডস অ্যান্ড সার্ভিসেস ফর পার্সোনাল কনজামশন। তার মানে ভোক্তা বাজার গঠিত হয় ব্যক্তি এবং পরিবারকে নিয়ে, যারা পণ্য ক্রয় করে বা অর্জন করে সেবাসমূহ বা পণ্য ফর পার্সোনাল কনজামশন, ব্যক্তিগত ভোগের জন্য। এবার দেখো কিছু ভোক্তা বাজারের ছবি দেওয়া আছে। ভোক্তা বাজার তো এরকম হয়, তোমরা সবাই জানো। দেখো এবার আমরা আসি আজকের মূল বিষয়, যে ভোক্তা আচরণ, কনজিউমার বিহেভিয়ার। ভোক্তা কারা? যারা পণ্য সামগ্রী ভোগের উদ্দেশ্যে ক্রয় করে তারা ভোক্তা। এখন ভোক্তা বাজারে যে পণ্য ক্রয় করার সময় কিছু আচরণের বহিঃপ্রকাশ ঘটে। এবার যে আচরণগুলোর বহিঃপ্রকাশ ঘটে তাকেই বলা হয় ভোক্তা আচরণ। দেখো, পণ্য সামগ্রী ও সেবা সামগ্রী ক্রয় করার সময় কিংবা ক্রয়ের পরিকল্পনা গ্রহণ, বাস্তব ক্রয়, ভোগ বা ব্যবহারের সময় ভোক্তা যে আচরণ করে থাকে তাকেই ভোক্তা আচরণ বলা হয়। তার মানে পণ্যটা যখন ওই ভোক্তা ক্রয় করবে, ক্রয় করার সময় যে যে আচরণগুলো পরিলক্ষিত হয় সেটাই ভোক্তা আচরণ। স্টিভেন জে স্কিনার বলেন, কনজিউমার বিহেভিয়ার ইজ দ্য অ্যাকশন অ্যান্ড ডিসিশন প্রসেসেস of people who purchase goods and services for personal consumption। মানে ব্যক্তিগত ভোগের জন্য যখন পণ্য সামগ্রী ক্রয় করে
কিংবা ডিসিশন গ্রহণ করে তখন যে আচরণের বহিঃপ্রকাশ হয় সেটাই হলো ভোক্তা আচরণ। অর্থাৎ যে সকল প্রকৃত ও সম্ভাব্য ব্যবহারকারী জনসাধারণ বাজারের পণ্য সেবা বা ধারণা ব্যবহার করে তাদের কার্যাবলীকেই ভোক্তা আচরণ বলা হয়ে থাকে। এবার দেখো পরবর্তী বিষয়ে, দেখো কনজিউমার বিহেভিয়ার সম্পর্কে সংজ্ঞা আছে একটা, দেখো দ্য স্টাডি of how people make decisions about what they buy, want, need or act in regards to a product, service or company। তার মানে কনজিউমার বিহেভিয়ারটা হলো একটা অধ্যয়ন of how people make decision, কিভাবে ভোক্তা বা ক্রেতা কিংবা জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে about what, যা সম্পর্কে, দে বাই, যা ক্রয় করছে, ওয়ান্ট, যা তাদের অভাব, নিড প্রয়োজন, আর অ্যাক্ট ইন রিগার্ডস, কার্যক্রম সম্পন্ন করে, রিগার্ডস টু এ প্রোডাক্ট মানে সম্পর্কিত হয়ে কার সাথে, প্রোডাক্ট, সার্ভিস অর এ কোম্পানি, তার মানে পণ্য সেবা আর কোম্পানির সাথে। তারপরে দেখো কনজিউমার বিহেভিয়ারের একটা ছবি আছে, ছবিগুলো দেখলে তোমরা আরো কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। তারপর দেখো কনজিউমার বিহেভিয়ার, ভোক্তা আচরণ কি কি দ্বারা প্রভাবিত হয়, সোসাইটি, সমাজ, পার্সোনালিটি, ব্যক্তিত্ব, কালচার, সংস্কৃতি, অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি বা মনোভাব, ইকোনমিক, অর্থনৈতিক, ফ্যামিলি, পরিবার। দেখো এবার আমরা আসি ভোক্তা আচরণের বৈশিষ্ট্য সমূহ। দেখো ভোক্তা আচরণের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। দেখো প্রথম নাম্বার 1, প্রেষণাগত আচরণ। প্রেষণাগত আচরণ কিভাবে হলো ভোক্তা, তোমরা সবাই জানো যে প্রেষণা হলো যা কোনো মানুষকে মোটিভেট করে। এখন তুমি দেখো যে তোমার বন্ধুর হাতে একটা দামি মোবাইল ফোন দেখে তোমার সেটা ক্রয়ের ইচ্ছা জাগবে, তাহলে তুমি সেই পণ্যটা মোটিভেটেড হয়ে ক্রয় করলে। এবার সেই পণ্য ক্রয় করার সময় তুমি বাজারে যেই আচরণগুলো প্রকাশ করবে সেটাই তোমার ওই ভোক্তা আচরণ। তার মানে অবশ্যই প্রেষণাগত আচরণ হলো এই ভোক্তা আচরণের বৈশিষ্ট্য। তারপর শিক্ষালব্ধ আচরণ। দেখো শিক্ষালব্ধ কি, তুমি ছোট থেকে বড় হয়েছো, যে শিক্ষাটা ধারণ করেছো সেটা তোমার আচরণের মধ্যে প্রকাশ পাবে। যেমন একজন শিশু তার বাবার সাথে বাজারে গেল, যে বাবাকে দেখলো যে দর কষাকষির মাধ্যমে পণ্য ক্রয় করছে, সেও তখন বড় হয়ে নিজে দর কষাকষির মাধ্যমে পণ্য ক্রয় করবে। এই যে সে ছোটবেলা থেকে কি শিক্ষাটা পেলো, ওই দর কষাকষির, মানে শিক্ষালব্ধ আচরণ, শিক্ষার মাধ্যমে সে ওই আচরণের বহিঃপ্রকাশ ঘটালো। তারপর মানসিক প্রক্রিয়া। দেখো মানসিক প্রক্রিয়ার মধ্যে কি, ভোক্তা আচরণটা অবশ্যই একটা মানসিক প্রক্রিয়ার ব্যাপার। পণ্য ক্রয়ের পরিকল্পনা গ্রহণ করবে, পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করবে, প্রথমে পরিকল্পনা তারপরে সিদ্ধান্ত, তারপর ব্যবহারকারীর সময়ে আচরণ প্রদর্শন, আর পণ্য ব্যবহারের পর ভোক্তার অনুভূতি। তার মানে ব্যবহার করার পর ভোক্তা সন্তুষ্ট কি অসন্তুষ্ট, এখানে এই বিষয়টাকে দেখানো হয়েছে। তারপর দেখো বিভিন্ন কার্যক্রমের সমষ্টি। তার মানে তুমি একটা পণ্য ক্রয় করবে, সেই সম্পর্কে প্রথমে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করবে, তারপর সেই পণ্যটা ক্রয় করবে, তারপর ক্রয় করার সময়ও বিভিন্ন বিষয় দ্বারা তুমি প্রভাবিত হবে, তারপর ক্রয় করার পরে তোমার অনুভূতি ব্যক্ত করবে, যে বিভিন্ন কার্যক্রমের সমষ্টি হলো এই ভোক্তা আচরণ। তারপর উদ্দীপকের প্রভাব। উদ্দীপককে যে তোমাকে নির্দেশ দিচ্ছে পিছন থেকে কিংবা তোমাকে প্রভাবিত করছে সেটাকে উদ্দীপক বলা হয়। যেমন এই যে উদ্দীপকের প্রভাবেই তুমি ধরো বিভিন্ন ব্যাংক, বীমা এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের সাথে জড়িয়ে যাচ্ছে, এটা কি এই ভোক্তা আচরণে প্রভাব বিস্তার করছে। এবার ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়া। দেখো ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়ার প্রথম ধাপে প্রয়োজন শনাক্তকরণ করা লাগবে, তারপরে সেই সম্পর্কে তথ্য অনুসন্ধান করা দরকার, তারপর বিকল্প সমূহ মূল্যায়ন, ক্রয় সিদ্ধান্ত, ক্রয়োত্তর আচরণ। এই যে ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়া সম্পর্কে আমি ডিটেলস তোমাদেরকে পরের স্লাইডে দেখাবো, পরে আজকের পাঠ্যসূচিতেই আছে। এখানে দেখো শুধু যে প্রয়োজন শনাক্তকরণ করবে প্রথম, তারপর তথ্য অনুসন্ধান, বিকল্প মূল্যায়ন, ক্রয় সিদ্ধান্ত, তারপর ক্রয় পরবর্তী আচরণ। তারপর দেখো উদ্দেশ্যমুখী আচরণ। তুমি যে উদ্দেশ্যে পণ্যটা ক্রয় করছো সেই উদ্দেশ্যমুখী আচরণ তোমার বহিঃপ্রকাশ ঘটবে। যেমন তুমি একটা পণ্য নিজের ভোগের জন্য ক্রয় করছো আর একটা পণ্য তোমার পরিবারের সদস্যদের ভোগের জন্য ক্রয় করছো, আচরণটা একটু ভিন্ন হবে। এজন্য অবশ্যই আচরণটা উদ্দেশ্যমুখী হয়। সময় ও জটিলতা ভেদে ভোক্তা আচরণের পার্থক্য। দেখো তুমি সময়, এটা কি, যে তুমি যদি গরমের সময় একটা এসি ক্রয় করো তাহলে একটু কম ভেবে চিনতে
ক্রয় করবে। আর যদি শীতকালে ক্রয় করো তাহলে তুমি একটু বেশি অ্যানালাইসিস করে পণ্যটা ক্রয় করার চেষ্টা করবে, যেহেতু সময় হাতে আছে। এবং জটিলতা ভেদে দেখো, জটিলতা ভেদে বিষয়টা কি, যে তুমি যখন একটা কম্পিউটার ল্যাপটপ ক্রয় করবে তখন একটু বেশি তথ্য অ্যানালাইসিস করে পণ্যটা ক্রয়ের চেষ্টা করবে, কিংবা পণ্য সম্পর্কে বেশি জানার চেষ্টা করবে। কিন্তু যখন তুমি এক নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করবে তখন যে অত বেশি পরিকল্পনা কিংবা চিন্তা ভাবনা কিংবা তথ্য অ্যানালাইসিস করবে না। তার মানে এই যে সময় ও জটিলতা ভেদে ভোক্তা আচরণের অবশ্যই পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। ভোক্তা ভেদে ভিন্ন আচরণ, সবাই জানি যে আমরা সব মানুষ একরকম নয়। তার মানে ভোক্তা ভেদে এক একজন এক এক রকম আচরণের বহিঃপ্রকাশ ঘটায়, ম্যান টু ম্যান ভ্যারি করে। ভোক্তা আচরণে বিভিন্ন ভূমিকা জড়িত। তার মানে অবশ্যই তুমি কারোর দ্বারা প্রভাবিত হয়ে পণ্য ক্রয় করলে, কিংবা কেউ তোমাকে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করলো, এভাবে অবশ্যই ভোক্তা আচরণে বিভিন্ন পক্ষ জড়িত থাকবে। দেখো এবার অভ্যন্তরীণ উপাদানের প্রভাব, তোমার কিছু অভ্যন্তরীণ উপাদান থাকবে, যে নিজস্ব ব্যক্তিত্ব, বিশ্বাস, মূল্যবোধ, সংস্কৃতি এগুলো থাকবে। আর বাহ্যিক উপাদান, তোমার অভ্যন্তরীণ বাদেও, ইন্টারনাল বাদেও বাহ্যিক কিছু উপাদান থাকবে। বাহ্যিক উপাদান বলতে তোমার পরিবার থাকবে, কিছু রাজনৈতিক উপাদান, কিছু সামাজিক সাংস্কৃতিক, এই সবগুলো উপাদানের প্রভাবে তুমি আচরণের বহিঃপ্রকাশ ঘটাবে। তার মানে এই সবগুলো বিষয়ে ভোক্তা আচরণের বৈশিষ্ট্য। এবার দেখো কিছু ইংরেজি ভোক্তা আচরণের বৈশিষ্ট্য সম্পর্কে ইংরেজি দেওয়ার চেষ্টা করছি। ফিচার্স অফ কনজিউমার বিহেভিয়ার, দেখো এই যে মোটিভেশনাল বিহেভিয়ার, লার্ন বিহেভিয়ার, কম্বিনেশন অফ ভ্যারাইস অ্যাক্টিভিটিস, মেন্টাল প্রসেস, মানসিক প্রক্রিয়া তোমাদের আগেই বলছি, বাইং ডিসিশন প্রসেস, ইনফ্লুয়েন্স অফ ইন্টারনাল ফ্যাক্টরস, ইনফ্লুয়েন্স বাই এক্সটার্নাল ফ্যাক্টরস, ইনফ্লুয়েন্স অফ স্টিমুলি, ভ্যারাইটি সিকিং বাইং বিহেভিয়ার, ভ্যারিড বিহেভিয়ার অ্যামাং দ্য কাস্টমার। তার মানে দেখো এই ইংলিশগুলো একটু দেখে নেবে, তাহলে তোমাদের আরো কনসেপ্ট হবে ক্লিয়ারটা, এবং ইংলিশ টার্মগুলো একটু জানতে পারবে। তারপরে দেখো আমরা আসি পরবর্তী টপিকস নিয়ে। ভোক্তার ক্রয় ভূমিকা, ভোক্তা ক্রয় ভূমিকা বলতে কি বুঝি, যে ভোক্তা একটা পণ্য ক্রয় করবে, সে কি কি ভূমিকায় অংশগ্রহণ করতে পারে, ক্রয় সিদ্ধান্তটা নিবে কি কি ভূমিকা সে নিতে পারে। দেখো নাম্বার 1, সূচনাকারী। তার মানে পণ্য ক্রয়ের যে প্রথম সূচনা, মানে কোনো কিছুর যখন প্রয়োজন শনাক্ত করা হয়, যে প্রথম সেই প্রয়োজনটা ফিল করলো সেই হলো ওই পণ্যের সূচনাকারী। যেমন গৃহকর্ত্রী রান্নাঘরের একটা জিনিসের প্রয়োজন ফিল করলো, বললো যে এই পণ্যটা ক্রয় করতে হবে, সেই মূলত এই পণ্যটা ক্রয়ের সূচনাকারী। তারপর দেখো প্রভাব বিস্তারকারী। প্রভাব বিস্তারকারী বলতে, যে তুমি যখন পণ্যটা ক্রয় করবে, অভাব ফিল করলে, তখন তুমি সবার সাথে বললে যে আমি এই পণ্যটা ক্রয় করব, তখন তুমি আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, সহকর্মী এদের দ্বারা প্রভাবিত হয়ে পণ্যটা ক্রয় করলে। তার মানে তারা সবাই, এই যে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মী সবাই এই প্রভাব বিস্তারকারী হিসেবে তোমার কাছে পরিচিত হবে। তারপরে দেখো সিদ্ধান্ত গ্রহণকারী। তার মানে যে পণ্যটা ক্রয়ের জন্য আলটিমেটলি সিদ্ধান্ত গ্রহণ করলো, ফাইনালি যে সে হলো সিদ্ধান্ত গ্রহণকারী। তার মানে তুমি একজন সূচনা করলো, গৃহকর্ত্রী ধরো একটা পণ্যের সূচনাকারী প্রয়োজন ফিল করে সূচনা করলো, তারপর বিভিন্ন প্রতিবেশীদের দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ, তুমি নিজে সিদ্ধান্ত গ্রহণ করলে, তুমি সংসারের কর্তা, তুমি সিদ্ধান্ত গ্রহণ করলে। তার মানে যে সূচনাকারী সে কিন্তু সিদ্ধান্ত গ্রহণকারী নাও হতে পারে, পরিবারের কর্তারাই সাধারণত এই সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে, কিংবা যে সূচনাকারী সেও সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তারপরে দেখো ক্রয়কারী। ক্রয়কারীকে যে প্রকৃতপক্ষে পণ্যটা ক্রয় করলো সে ক্রয়কারী। ধরো একটি পরিবারের টেলিভিশন, ফ্রিজ এগুলো ক্রয় করার ক্ষেত্রে স্বামী, স্ত্রী, সন্তান সহ গেল, তাহলে স্বামী, স্ত্রী, এই যে সন্তান সহ সবাই গেল, সবাই মূলত ক্রয়কারী। কিংবা একজন যে একা ক্রয় করলো সে একাই ক্রয়কারী। ব্যবহারকারী, দেখো যে ক্রয়কারী সে কিন্তু পণ্যটা মূলত ব্যবহার নাও করতে পারে, কারণ একটা ল্যাপটপ ক্রয় করা হলো ব্যবহারের জন্য, ক্রয় করলো পরিবারের কর্তা, কিন্তু ব্যবহার করলো পরিবারের যে সন্তান আছে সেই সন্তান। তার মানে ক্রয়কারী ব্যবহারকারী নাও হতে পারে, কিন্তু তার এই যে ক্রয়
ভোক্তার ক্রয় ভূমিকায় সে অংশগ্রহণ করলো। এই জন্য দেখো এই সূচনাকারী, প্রভাব বিস্তারকারী, সিদ্ধান্ত গ্রহণকারী, ক্রয়কারী, ব্যবহারকারীরা সবাই এই ক্রয় সিদ্ধান্তে বিভিন্ন ভূমিকা রাখলো। এবার দেখো যে এই কনজিউমার বাইং রুলস মানে এই ক্রয় সিদ্ধান্তে ভূমিকা কি, ইনিটিয়েটর, ইনফ্লুয়েন্সার, ডিসাইডার, বায়ার, ইউজার। তার মানে আগেই তোমাদের এ সম্পর্কে আলোচনা করলাম। ইংরেজিগুলো বাংলার পাশাপাশি একটু দেখবে, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে বিষয়গুলো। এবার আমরা আসি ভোক্তা আচরণের মডেল, মডেল অফ কনজিউমার বিহেভিয়ার। সাধারণ অর্থে আমরা মডেল বলতে কি বুঝি, যে কোনো বিষয়ের একটা সংক্ষিপ্ত ক্ষুদ্র প্রতিচ্ছবিকে আমরা মডেল বলি। দেখো ভোক্তা আচরণের মডেল কি, ভোক্তা আচরণ প্রক্রিয়াতে যে বিষয়সমূহ নিয়মিত ঘটমান সেগুলো সংক্ষিপ্ত উপস্থাপনকে, তার মানে মডেলে সংক্ষিপ্ত উপস্থাপন করা হয়। এখন ভোক্তার আচরণ প্রক্রিয়ার যে বিষয়গুলো তার সংক্ষিপ্ত উপস্থাপনকে বলা হয় ভোক্তা আচরণের মডেল। তোমরা জানো যে ফিলিপ কটলার মার্কেটিং এর জনক কটলার, লিলেন অ্যান্ড মর্থি বলেন, কনজিউমার বিহেভিয়ার ইন মডেলস আর বেসড অন কনজিউমার বিহেভিয়ার থিওরি। তার মানে কনজিউমার বিহেভিয়ার আর মডেলটা হলো প্রতিষ্ঠিত কিসের উপর, অন কনজিউমার বিহেভিয়ার মানে ভোক্তাদের আচরণের থিওরির উপরে, তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত, অ্যান্ড দেন টেস্টেড ইন দ্য মার্কেট প্লেস। তার মানে যেটা পরীক্ষা করা হয় কোথায়, মার্কেট প্লেসে, বাজার স্থানে। দেখো ভোক্তা আচরণের মডেলের মৌলিক বিষয়সমূহ এবার আমরা দেখি। মৌলিক বিষয়সমূহ দেখো, নাম্বার 1 বাজারজাতকরণ ও অন্যান্য উদ্দীপক, নাম্বার 2 ক্রেতার একান্ত ভুবন, নাম্বার 3 ক্রেতার সারা। বাজারজাতকরণ অন্য উদ্দীপকের মধ্যে দেখো কি কি বিষয়, একটা হলো বাজারজাতকরণ উদ্দীপক। বাজারজাতকরণ উদ্দীপকের মধ্যে আমরা জানি যে 4P অন্তর্ভুক্ত। বাজারজাতকরণ উদ্দীপকের 4P কোনগুলো, পণ্য, মূল্য, স্থান, প্রসার, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। তার মানে এই 4টা বিষয় হলো বাজারজাতকরণ উদ্দীপক। আর অন্যান্য উদ্দীপকের মধ্যে দেখো অর্থনৈতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক, সাংস্কৃতিক। তার মানে এই বাজারজাতকরণ উদ্দীপক এবং অন্যান্য উদ্দীপক হলো এই ভোক্তা আচরণের মডেলের মৌলিক বিষয়। এবার দেখো ক্রেতার একান্ত ভুবন। ক্রেতার একান্ত ভুবন বলতে কি বোঝায়, যে ক্রেতা যখন কোনো পণ্য ক্রয় করবে তখন তার একান্ত কিছু অনুভূতি থাকে, একান্ত কিছু চিন্তা, বিশ্বাস, ধ্যান ধারণা থাকে, কিংবা পার্সোনালিটি, ব্যক্তিত্ব থাকে, যেগুলো এই ক্রেতার আচরণের মডেলে প্রকাশ করা হয়। দেখো ক্রেতার বৈশিষ্ট্য সমূহ কিছু থাকবে, একান্ত নিজস্ব বৈশিষ্ট্য থাকবে। তারপরে ক্রেতার সিদ্ধান্ত প্রক্রিয়া, মানে বিভিন্ন বৈশিষ্ট্য দ্বারা, ক্রেতার নিজস্ব বিভিন্ন বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয়ে ক্রেতা সিদ্ধান্ত গ্রহণ করবে। তার মানে তার নিজস্ব একটা ভুবন থাকবে, তার মাধ্যমে এই যে এই মডেলের মাধ্যমে প্রকাশ করা হলো। দেখো তারপরে নাম্বার 3 ক্রেতা সাড়া। ক্রেতা কিভাবে সাড়া দিবে, যে ক্রেতার ওই পণ্য ক্রয়ের মনোভাব, অগ্রাধিকার, ক্রয় আচরণ, ক্রেতা কি ক্রয় করবে, কখন, কোথায়, কত পরিমাণে ক্রয় করবে, সে কোন ব্র্যান্ডের পণ্য ক্রয় করবে, এগুলো সবই এই যে ক্রেতা সাড়া প্রদানের অন্তর্ভুক্ত বিষয়। তার মানে এই যে ব্র্যান্ড ও কোম্পানি, সম্পর্ক ভিত্তিক আচরণ, এই সবগুলো বিষয় সাড়ার, ক্রেতার সাড়ার মধ্যে। তার মানে বাজারজাতকরণ, অন্যান্য উদ্দীপক, ক্রেতার একান্ত ভুবন, তারপরে ক্রেতা সাড়া প্রদান করবে এই ভোক্তা আচরণের মডেলের। দেখো ফিলিপ কটলার এই ভোক্তা আচরণের মডেলের একটা চিত্র দিয়েছে, মডেল অফ কনজিউমার বিহেভিয়ার বাই ফিলিপ কটলার। কি কি আছে, মার্কেটিং স্টিমুলি, বাজারজাতকরণ উদ্দীপকের যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। আদার স্টিমুলি অন্যান্য উদ্দীপক, ইকোনমিক, টেকনোলজিক্যাল, পলিটিক্যাল, কালচারাল। তারপর বায়ার্স ক্যারেক্টারিস্টিকের কি আছে, কালচারাল, সোশ্যাল, পার্সোনাল, সাইকোলজিক্যাল। বায়ার্স ডিসিশন প্রসেস, কি কি ডিসিশনে দেখো, প্রবলেম রিকগনিশন, ইনফরমেশন সার্চ করবে, ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভস, বিকল্পসমূহ মূল্যায়ন করবে, পারচেজ ডিসিশন, পোস্ট পারচেজ বিহেভিয়ার। তারপর বায়ার্স ডিসিশন নিবে পণ্য ক্রয়ের, প্রোডাক্ট চয়েস হতে পারে, ব্র্যান্ড চয়েস করবে, ডিলার চয়েস মানে কার কাছ থেকে পণ্যটা ক্রয় করবে, কোন ডিলারের মাধ্যমে, পারচেজ টাইমিং, কোন সময় ক্রয় করবে, পারচেজ অ্যামাউন্ট, কত পরিমাণে সে পণ্য ক্রয় করবে। এইভাবে তোমার এই যে ভোক্তা আচরণের মডেল,
প্রকাশ করা হয়। যে এই মডেলটা দিয়েছে ফিলিপ কটল্যান্ড, মডেল অফ কনজিউমার বিহেভিয়ার। তোমাদের বোঝার সুবিধার্থে বেশ কয়েকটা ছবি এখানে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিবে। এবার দেখো ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান বা বৈশিষ্ট্য সমূহ। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে ভোক্তা আচরণ প্রকাশ করে, এখন ভোক্তা আচরণে কি কি বিষয় প্রভাব বিস্তার করে দেখো। দেখো কয়টা বিষয় ভোক্তা আচরণে প্রভাব বিস্তার করে: সাংস্কৃতিক, সামাজিক, ব্যক্তিগত, মনস্তাত্ত্বিক। সাংস্কৃতিক বিষয় কি দেখো, সংস্কৃতি, উপসংস্কৃতি, সামাজিক শ্রেণী। সংস্কৃতি কি, সমাজে যে স্তরে আমরা বসবাস করি তার যে রীতিনীতি সেগুলোই আমাদের এই সংস্কৃতির অন্তর্ভুক্ত বিষয়। আর উপসংস্কৃতি বিষয়টা কি দেখো, যে এই সংস্কৃতির যেই অল্প ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে যেটা আমরা প্রকাশিত করি সেটাই হলো উপসংস্কৃতি। উপসংস্কৃতি এর আগের ক্লাসেই তোমাদের বলেছি যে যেমন আমরা বাঙালি, এটা আমাদের সংস্কৃতি, আর উপসংস্কৃতি হলো বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী যেমন চাকমা, মারমা, গারো সম্প্রদায়। তারপর দেখো সামাজিক শ্রেণী। সামাজিক শ্রেণী তোমরা সবাই জানো যে সামাজিক শ্রেণীর ভিত্তিতে মানুষকে 3 ভাগে ভাগ করা যায়, যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। তার মানে এই সংস্কৃতি, উপসংস্কৃতি, সামাজিক শ্রেণীর ভিত্তিতে তোমার এই যে ভোক্তা আচরণে অবশ্যই প্রভাব বিস্তার করবে, কারণ এক একজনের চাহিদা এক এক রকম, তার আচরণটাও সেরকম হবে। তারপর দেখো সামাজিক। সামাজিকের ভিতরে কি আছে, রেফারেন্স গ্রুপ, নির্দেশক দল। তার মানে তুমি কারোর দ্বারা, কেউ তোমাকে পণ্য ক্রয় করার জন্য রেফার করলো, তার মানে তুমি সেই গ্রুপ বা নির্দেশক দল কর্তৃক পণ্য ক্রয়ে প্রভাবিত হলে। তারপর দেখো পরিবার। অবশ্যই পরিবার, তুমি যে কোনো পণ্য ক্রয় করার সময় পরিবার একটা মেন ফ্যাক্ট হিসেবে কাজ করে, যে তোমাকে প্রভাব বিস্তার করবে যে এই পণ্যটা ভালো কিংবা এটা না বিকল্পটা ক্রয় করা যায়। তারপর দেখো ভূমিকা ও মর্যাদা। তার মানে তুমি তোমার নিজস্ব যেই ভূমিকা আছে, ভূমিকা বলতে যে তুমি যখন পরিবারের একজন সদস্য তখন তোমার একটা ভূমিকা আছে, যখন তুমি অফিসে যাও তখন তোমার সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে আলাদা ভূমিকা। তার মানে এই যখন তুমি পণ্য ক্রয় করবে তোমার ভূমিকা এবং মর্যাদার ভিত্তিতে তুমি আলাদা আলাদা আচরণ প্রকাশ করবে, ভিন্ন ভিন্ন আচরণ প্রকাশ করবে। তারপর দেখো ব্যক্তিগত উপাদান। ব্যক্তিগতের মধ্যে কি কি আছে, বয়স ও জীবন চক্রের স্তর। তার মানে একজন বৃদ্ধ ওর মানুষের চাহিদা কিংবা ভোগের পরিমাণ আর একজন শিশু তার ভোগের পরিমাণ কিংবা আচরণের ধরন একরকম হবে না। তারপর দেখো পেশা। পেশা বলতে কি বুঝি আমরা, যে কে কোন ভাবে জীবিকা নির্বাহ করছে। তার মানে একজন ডাক্তার কিংবা একজন শিক্ষকের যে আচরণের বহিঃপ্রকাশ ঘটবে বাজারে, যে একজন শ্রমিক কিংবা একজন কর্মচারীর সেটা একটু ভিন্ন হবে। তারপর দেখো অর্থনৈতিক অবস্থা। যারও যত ভালো অর্থনৈতিক অবস্থা সে পণ্য ক্রয়ের ক্ষেত্রেও সেইভাবে প্রভাব বিস্তার করবে, যে সে আরো অর্থনৈতিক অবস্থা ভালো, সে পণ্য ক্রয় করার সময় কম যাচাই বাছাই করলো কিংবা বেশি টাকা দিয়েই কম প্রোডাক্ট কিনে নিয়ে আসলো। কিন্তু যার হাতে কম অর্থ আছে সে পণ্য ক্রয়ের সময় যথেষ্ট চিন্তা ভাবনা করবে। জীবনযাপন প্রণালী, ব্যক্তিত্ব ও নিজস্ব ধারণা। তার মানে তুমি তোমার নিজস্ব ব্যক্তিত্ব ও নিজস্ব ধারণা থেকেও এই পণ্য ক্রয়ের সময় বিভিন্ন আচরণের বহিঃপ্রকাশ ঘটাবে। তারপর দেখো মনস্তাত্ত্বিক উপাদান। মনস্তাত্ত্বিক কি, প্রেরণা। তুমি অন্যের দ্বারা মোটিভেট হয়ে পণ্য ক্রয় করলে, এটা তোমার মনস্তাত্ত্বিক উপাদানের অন্তর্ভুক্ত বিষয়। তারপর দেখো প্রত্যক্ষণ। প্রত্যক্ষণ বলতে কি বুঝি, যে তুমি যখন একজন বিক্রয় কর্মী তোমার কাছে আসলো কিংবা কোনো প্রাইভেট ব্যাংক লোনের জন্য তোমার নিকট আসলো, তখন সে তার লোনের কথা বলছে যে আপনি এইভাবে নিলে স্যাটিসফাইড হবেন, এভাবে আমাদের ইন্টারেস্ট রেট কম। তোমার কাছে একরকম মনে হতে পারে যে এ মনে হয় ভুল, বেশি কথা বলছে, ভুল নিউজ দিচ্ছে, কিন্তু আরেকজনের কাছে মনে হতে পারে যে এটাই সত্যি। তার মানে এক একজন এক এক পারসেপশন থেকে বিচার করে, যেটা মনস্তাত্ত্বিক ব্যাপারে এক একজন মানুষের মনস্তাত্ত্বিক বিষয় এক এক রকম। তারপর শিক্ষণ, যে বিভিন্ন ছোটবেলা থেকে যে শিক্ষণের মাধ্যমে বড় হয় সেটা এই ভোক্তা আচরণে প্রভাব বিস্তার করে। বিশ্বাস ও মনোভাব, নিজস্ব কিছু বিশ্বাস ধ্যান ধারণা থেকেই তোমার প্রতিটা
মানুষ তার আচরণের প্রকাশ করে থাকে। তার মানে যখন সে পণ্য ক্রয় করবে তখনও সেই ভোক্তা তখন তার আচরণের উপরে এই বিষয়গুলো প্রভাব বিস্তার করে। তার মানে এই ফাইনালি হলো এই যে ক্রেতা। তার মানে এই ক্রেতা কখন দেখো সাংস্কৃতিক, সামাজিক, ব্যক্তিগত, মনস্তাত্ত্বিক এই সবগুলো উপাদান বা প্রভাব বিস্তারকারী উপাদান বা বৈশিষ্ট্য কে করবে? এই ক্রেতা, যখন সে পণ্য বাজার থেকে ক্রয় করবে তার ব্যক্তিগত ভোগের উদ্দেশ্যে। তারপরে দেখো এই যে মেজর ইনফ্লুয়েন্স অন বিজনেস বায়ার বিহেভিয়ার। তার মানে এখানে বায়ার বিহেভিয়ার কি কি বিষয় দ্বারা প্রভাবিত হচ্ছে দেখো, এনভায়রনমেন্টাল, অর্গানাইজেশনাল, ইন্টারপার্সোনাল, ইন্ডিভিজুয়াল, তারপর বায়ার্স ক্রেতা। এর মধ্যে দেখো কিছু ভাগ আছে, ইকোনমিক আছে, সাপ্লাই কন্ডিশন, টেকনোলজিক্যাল, পলিটিক্যাল, কম্পিটিটিভ, কালচারাল, অর্গানাইজেশনের অবজেক্টিভস, পলিটিক্স, তারপর স্ট্রাকচার, সিস্টেম, তারপর ইন্টারপার্সোনালের ভিতরে দেখো অথরিটি, স্ট্যাটাস, এমপ্যাথি, তারপর ইন্ডিভিজুয়াল, এজ, এডুকেশন, অ্যাটিচিউড। এই যে এগুলো তোমরা একটু ছবিগুলো ক্লিয়ার দেখে নিবে। তারপর দেখো এই যে আরো কিছু দেয়া আছে ছবি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। এবার দেখো পরবর্তী বিষয়, নতুন পণ্যের ক্ষেত্রে ক্রেতার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। তোমরা সবাই জানো যে নতুন পণ্য কি? যে পণ্যটা একদম নতুন ভাবে বাজারে এসেছে, তার মানে এই পণ্য সম্পর্কে কাস্টমাররা তেমন বেশি জানে না, কিংবা বিদ্যমান একটা পণ্যে নতুন নতুন বৈশিষ্ট্য সংযোজন করেও যদি বাজারে আসে সেটাকেও আমরা নতুন পণ্য হিসেবে অভিহিত করি। এখন দেখো এই নতুন পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। দেখো নতুন পণ্য ক্রয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় 3টি ধাপ অনুসরণ করা হয়। গ্রহণ প্রক্রিয়ার ধাপসমূহ যখন অ্যাডপশন করবে, তারপর নতুন পণ্য গ্রহণের ব্যাপারে ব্যক্তিগত কিছু পার্থক্য থাকবে, তারপর নতুন পণ্য গ্রহণে পণ্য বৈশিষ্ট্যের প্রভাব থাকবে। এখন দেখো অ্যাডপশন প্রসেসের বিষয়গুলো কি কি: অবগতি, আগ্রহ, মূল্যায়ন, যাচাইকরণ, গ্রহণ। এই সম্পর্কে দেখি আমরা পরবর্তীটা দেখি একটু। নতুন পণ্য গ্রহণের ব্যাপারে ব্যক্তিগত পার্থক্য আছে কিছু, তারপর নতুন পণ্য গ্রহণে পণ্য বৈশিষ্ট্যের প্রভাব আছে। আমরা একটু সামনের দিকে যাই, তারপরে একটু ডিটেলস আলোচনা করি। দেখো দ্য বায়ার ডিসিশন প্রসেস, নিউ প্রোডাক্টস। কিভাবে বায়ার ডিসিশন নেবে নিউ প্রোডাক্টের? যে অ্যাডপশন প্রসেস, গ্রহণ কিভাবে করবে দেখো, যে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, প্রথমে সচেতন হবে, তারপরে বা অবগত হবে ওই পণ্য সম্পর্কে, তারপরে ইন্টারেস্ট, আগ্রহী হবে, ইভ্যালুয়েশন, মূল্যায়ন করবে, ট্রায়াল মানে পরীক্ষামূলক একটু ব্যবহার করবে, তারপর পণ্যটা গ্রহণ করবে, অ্যাডপ্ট করবে পণ্যটা, অ্যাডপশন। তারপরে দেখো অ্যাওয়ারনেস স্টেজ ইন অ্যাডপশন প্রসেস। তার মানে এই যে অ্যাডপশন প্রসেসের স্টেজগুলো দেখো, প্রথমে অ্যাওয়ারনেস, ওই পণ্য সম্পর্কে কি বলা আছে দেখো, অ্যাওয়ারনেসে দ্য কনজিউমার বিকামস এয়ার অফ দ্য নিউ প্রোডাক্ট বাট ল্যাক অফ ইনফরমেশন অ্যাবাউট ইট। এই স্তরে পণ্য সম্পর্কে ক্রেতারা অল্প ইনফরমেশন জানবে, কিন্তু ইনফরমেশনের কিছু ঘাটতি থাকবে, মানে তুমি পণ্য সম্পর্কে ডিটেলস জানো না, অল্প নলেজ আছে তোমার। তারপরে ইন্টারেস্ট, মানে পণ্য সম্পর্কে তুমি অল্প জানার পরে তুমি ইন্টারেস্টেড হলে ওই পণ্য সম্পর্কে আরো নতুন নতুন তথ্য আবিষ্কার করবে। ইভ্যালুয়েশন, মূল্যায়ন, তুমি অন্য পণ্যের সাথে, বিকল্প সমূহের সাথে কি তারা কি সুবিধা দিচ্ছে বিকল্প প্রোডাক্ট, সেগুলো মূল্যায়ন করবে। ট্রায়াল, তুমি অল্প পরিমাণে, যে স্মল স্কেল টু ইমপ্রুভ হিজ অর হার এস্টিমেট অফ ইটস ভ্যালু। তার মানে তুমি অল্প পরিমাণে পণ্য ক্রয় করে ট্রায়াল করলে। তারপরে অ্যাডপশন, যদি তুমি ট্রায়ালে পজিটিভ ধারণা পাও তাহলে তুমি সেই পণ্যটা অ্যাডাপ্ট করলে। দ্য কনজিউমার ডিসাইডেডস টু মেক ফুল অ্যান্ড রেগুলার ইউজ অফ দ্য নিউ প্রোডাক্ট। যদি তুমি পণ্য সম্পর্কে পজিটিভ ধারণা পাও তাহলে তুমি রেগুলার ওই পণ্যটা ক্রয় করবে। তারপরে আমরা দেখো একটু পূর্বে যাই, পূর্বের ধাপ এই যে গ্রহণ প্রক্রিয়ার ধাপ আমরা অলরেডি দেখলাম, যে অবগতি, পণ্য সম্পর্কে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, আগ্রহ, ইভ্যালুয়েশন, মূল্যায়ন, ট্রায়াল, যাচাইকরণ, আর অ্যাডপশন, গ্রহণ। তারপর দেখো নতুন পণ্য গ্রহণের ব্যাপারে ব্যক্তিগত পার্থক্য। প্রবর্তনকারী দ্রুত, গ্রহণকারী দ্রুত, অভিযান বিলম্ব, অভিযান, আর প্রান্তিক বা ধীর।
এখন দেখো প্রবর্তনকারী কারা, যারা পণ্যটা বাজারে আসা মাত্রই পণ্য গ্রহণ করে, পণ্য সম্পর্কে ডিটেলস জানেও না কিন্তু পণ্য গ্রহণ করে, এরা হলো প্রবর্তনকারী। এরা মোট সমাজে যদি 100% জনগণ ধরা হয় যে 100% ক্রেতা, তার মধ্যে 2.5% এরা কিন্তু উচ্চ ঝুঁকি নিয়ে পণ্যটা ক্রয় করলো, পণ্য সম্পর্কে জানে না কিন্তু পণ্য ক্রয় করলো। তার মানে সমাজের 2.5% লোক মাত্র এই প্রবর্তনকারী, ওই নতুন পণ্য গ্রহণ করে। তারপর দেখো দ্রুত গ্রহণকারী, তার মানে পণ্যটা বাজারে আসার পরেই পণ্য সম্পর্কে কিছুটা জানলো, জানার পরেই খুব দ্রুত এই পণ্য গ্রহণ করলো। সমাজের কত পার্সেন্ট দেখো, 13.5% মানুষ শুধু এই যে দ্রুত গ্রহণ করে পণ্যটা, নতুন পণ্যের ক্ষেত্রে। তারপর দ্রুত অধিজন, তার মানে যখন গড়পড়তা মানুষ পণ্য ক্রয় করে তার আগে যারা পণ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় দ্রুত অধিজন। তার মানে সমাজের 34% মানুষ, শতকরা 34% মানুষ পণ্য দ্রুত অধিজন করে। এই স্তরে এসে মানুষ পণ্য সম্পর্কে ডিটেলস জানে এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করে পণ্য ক্রয় করে। তারপর দেখো বিলম্বে অধিজন, তার মানে যখন সবাই মেজরিটি মানুষ পণ্য ক্রয় করলো তারপরে যারা পণ্য ক্রয় করে তাদেরকে বলা হয় বিলম্ব অধিজন, মানে বিলম্বে গ্রহণ। বিলম্বে গ্রহণ, সমাজে 34% মানুষ আছে যে যারা বিলম্বে অধিজন করে, পণ্যটা গ্রহণ করে। প্রান্তিক বা ধীরুস, একদম প্রান্তিক শ্রেণীর লোকজন কিংবা সবাই পণ্য গ্রহণ করার পরে যারা পণ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় প্রান্তিক বা ধীরুস। সমাজে 16% মানুষ আছে যে সবাই পণ্য গ্রহণ করার পরে সবার দ্বারা প্রভাবিত হয়ে তারপরে ওই পণ্যটা ক্রয় করে, এরকম হলো 16%। তার আমরা একটু চিত্রের মাধ্যমে দেখে আসি বিষয়টা। দেখো অ্যাডাপশনের চিত্র, কার্ভ দেওয়া আছে। এই যে ইনোভেটরস সমাজের 2.5% মানুষ, আর্লি অ্যাডাপ্টার্স 13.5%, আর্লি মেজরিটি 34%, লেট মেজরিটি 34%, আর লেগার্ডস 16%। ধীরুস যারা তারা 16%। এবার আমরা যাই আবার আগে, নতুন পণ্য গ্রহণে পণ্য বৈশিষ্ট্যের প্রভাব কি কি, নতুন পণ্য গ্রহণের ক্ষেত্রে পণ্যের কি কি বৈশিষ্ট্যের প্রভাব আছে দেখি। তুলনামূলক সুবিধা, তার মানে তুমি সেই পণ্য ক্রয় করবে, নতুন পণ্যের ক্ষেত্রেও এটাই ভাববে যে যার তুলনামূলক সুবিধা বেশি সেই পণ্যটা তুমি ক্রয় করবে। যেমন শাওমির উদাহরণ হিসেবে বলা যায় যে তুমি শাওমির নতুন পণ্য, কিন্তু তুমি দেখলে যে অন্যান্য সব মোবাইলের তুলনায় শাওমিটা তুলনামূলক বেশি সুবিধা পাচ্ছ, তাহলে তুমি নতুন হলেও সেই পণ্যটাই ক্রয় করলে। সামঞ্জস্যতাপূর্ণ, তার মানে তোমার সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ, পেশার সাথে কিংবা তোমার ব্যক্তিত্বের সাথে, সেই পণ্যটা তুমি ক্রয় করবে। যেমন তুমি একজন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, তোমার জন্য প্রয়োজন একটা ল্যাপটপ, কিন্তু যে রিক্সা চালক কিংবা যে শ্রমিক তার জন্য ল্যাপটপের প্রয়োজন নাই। তার মানে যার যার সাথে সামঞ্জস্যতাপূর্ণ রেখে পণ্য ক্রয় করবে, সেই ক্ষেত্রে তুমি নতুন পণ্যের সিদ্ধান্ত নিবে। এবার জটিলতা, পণ্য বেশি জটিল হলে পণ্যের ব্যবহার সম্পর্কে, ধরো একটা নতুন পণ্য আসলো বাজারে, আসার পরে সেই পণ্যের ব্যবহারটা জটিল কিংবা সবাই জানে না, মেজরিটি পার্সেন্টই ওই পণ্যের ব্যবহার সঠিকভাবে জানে না, তাহলে সেই পণ্যটা কিন্তু ক্রয় করবে না। তারপরে দেখো বিভাজ্যতা, বিভাজ্যতা কি, যে পণ্যের কিছু অংশ তোমাকে কিছুদিনের জন্য ব্যবহার করতে দিবে। যেমন তোমরা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ইনস্টল করো, দেখবে যে কিছুদিন ব্যবহার করার পরে তারা তোমাকে ক্রয় করতে বলছে যে এই অ্যাপসটা তাহলে এখন কিনে তোমাকে ব্যবহার করতে হবে। তার মানে এই যে তোমাকে ওই পণ্যটা ক্রয় করার আগে যেটা সুযোগ দেওয়া হলো সেটাই এই বিভাজ্যতার উদাহরণ। তারপর যোগাযোগ উপযোগিতা, তুমি আগে পণ্যের উপযোগিতা দেখবে যে কোন পণ্যের উপযোগিতা বেশি, সেই পণ্যটা তুমি ক্রয় করবে। যেমন তুমি এখন আমরা জানি যে সাধারণ কাপড় কাচার সাবানের তুলনায় এই যে ডিটারজেন্ট পাউডারের উপযোগিতা বেশি, এজন্য মানুষ তার দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। তার মানে এই সবগুলো বিষয় অনুধাবন করে অ্যানালাইসিস করে নতুন পণ্য গ্রহণ করে ক্রেতারা, বা নতুন পণ্য গ্রহের সিদ্ধান্ত গ্রহণ করে ক্রয়ের। তারপর দেখো এগুলো অলরেডি আলোচনা করেছি তোমাদের সাথে। এই যে কিছু ইনফ্লুয়েন্স অফ কাস্টমার বিহেভিয়ার দেওয়া আছে এখানে, এই ছবিগুলো একটু দেখবে, তোমাদের সুবিধার্থে ছবিগুলো বারবার দেয়া। এবার আসছি আমরা ব্যবসায়িক ক্রেতার আচরণ। ব্যবসায়িক ক্রেতার আচরণে দেখো কি কি বিষয় আছে।
এতক্ষণ আমরা আলোচনা করেছি কিন্তু ভোক্তার আচরণ, ভোক্তা যারা পণ্য ক্রয় করে ভোগের উদ্দেশ্যে, আর ব্যবসায় ক্রেতা কারা, যারা পণ্যটা পুনরায় বিক্রি করবে কিংবা পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে কিংবা পুনরায় উৎপাদনের মাধ্যমে পণ্যটা বিক্রি করবে, তাদেরকে ব্যবসায়িক ক্রেতা বলা হয়। তার মানে এরা পুনরায় বিক্রয় অথবা পুনরায় উৎপাদনের মাধ্যমে বিক্রয় করার জন্য পণ্য ক্রয় করে। তাদের আচরণের ধরনটা কেমন হয় সেটা আমরা দেখি। এবার ক্রয় পরিস্থিতির প্রধান ধরন সরাসরি পুনঃ ক্রয়। সরাসরি কখন ক্রয় করবে, যে আগে যাদের কাছ থেকে পণ্য ক্রয় করতো কোনো রকম পরিবর্তন, সংযোজন, বিয়োজন ছাড়াই পণ্য যদি ক্রয় করে তাহলে তাকে আমরা সরাসরি পুনঃক্রয় বলি। তারপর পরিমার্জিত পুনঃক্রয়, কোনো রকম শর্ত আরোপ করে দিল পণ্যের মূল্যে কিংবা বৈশিষ্ট্যে, তাহলে তোমার এই পরিমার্জিত পুনঃক্রয়। আর নতুন কাজ, নতুন কোনো পণ্য গ্রহণ করলে সেটা হলো নতুন কাজ। তারপর দেখো ব্যবসায় ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কারা কারা। ব্যবসায়ী ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ব্যবহারকারী, যে পণ্যটা ব্যবহার করে সে অংশগ্রহণ করে। তারপর প্রভাব বিস্তার করি, বিভিন্ন পারিপার্শ্বিক উপাদানের দ্বারা প্রভাব বিস্তার করা হয়। তারপর দেখো সিদ্ধান্ত গ্রহণকারী, ক্রয়কারী, গেট রক্ষক। এই যে ক্রয়কারী যে পণ্যটা ক্রয় করলো, সিদ্ধান্ত গ্রহণ, এই ক্রয় করার ক্ষেত্রে যে যে সিদ্ধান্ত গ্রহণ করলো। তারপর গেট রক্ষক, তোমার এই ব্যক্তিগত কিছু ইনফরমেশন যারা সরবরাহ করলো, তাদের এই সবগুলো বিষয় মূলত ব্যবসায় ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণকারী হিসেবে কাজ করে। তারপর দেখো ব্যবসায় ক্রেতাদের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। প্রভাব বিস্তারকারী উপাদান দেখো পরিবেশগত উপাদান, সাংস্কৃতিক উপাদান, আন্তঃব্যক্তিক উপাদান, ব্যক্তিগত উপাদান। এটার একটু পরে ডিটেলস আলোচনা করি। তারপর দেখো ব্যবসায় ক্রয় প্রক্রিয়া। আচ্ছা আগে নাম্বার ক আলোচনা করি, দেখি। ব্যবসায়িক ক্রেতাদের উপর প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে দেখো পরিবেশগত উপাদান, সাংগঠনিক উপাদান, আন্তঃব্যক্তিক উপাদান, ব্যক্তিগত উপাদান। এবার পরিবেশগত উপাদানের বিষয় দেখো অর্থনৈতিক উন্নয়ন, সরবরাহ পরিস্থিতি। যদি সরবরাহ পরিস্থিতি ভালো না থাকে তাহলে তুমি স্বাভাবিকভাবেই কি পণ্য ক্রয় করতে পারবে না। আর যদি সরবরাহের ব্যবস্থা ভালো থাকে তাহলে তুমিও তোমার এই ব্যবসায় ভালোভাবে চালাতে পারবে এবং তোমার আচরণে পার্থক্য পরিলক্ষিত হবে। রাজনৈতিক এবং আইনত বিভিন্ন উপাদান থাকে, প্রতিযোগিতামূলক পরিবেশ, তারপর সংস্কৃতি, প্রথা, এই সবগুলো হলো পরিবেশগত উপাদানের উপাদান। তারপর দেখো সাংগঠনিক উপাদান। সাংগঠনিক উপাদানের বিষয়গুলো হলো উদ্দেশ্য, নীতি, প্রক্রিয়া, সাংগঠনিক কাঠামো, পদ্ধতি। তারপর আন্তঃব্যক্তিক উপাদানের দেখো কর্তৃত্ব, মর্যাদা, এমফ্যাথি, সিম্প্যাথি, প্ররোচিত করার ক্ষমতা, এগুলো আন্তঃব্যক্তিক উপাদানের বিষয়। ব্যক্তিগত উপাদান, ব্যক্তিগত উপাদানে কি দেখো বয়স, আয়, শিক্ষা, পদমর্যাদা, ব্যক্তিত্ব, ঝুঁকির প্রতি মনোভাব। তার মানে যে ঝুঁকি কম নিবে সে কম পণ্য ক্রয় করবে কিংবা পণ্য সম্পর্কে একটু বেশি অ্যানালাইসিস করবে। তারপর যে ঝুঁকি বেশি নিবে সে অবশ্যই ভালো পণ্য কিংবা বাজারে আসার সাথে সাথে সেই পণ্যটা ক্রয় করবে। তার মানে এই সবগুলোই কি, যে ব্যবসায় ক্রেতা, এই ক্রেতা পণ্য ক্রয় করলো, এই যে পরিবেশগত উপাদান, সাংগঠনিক উপাদান, আন্তঃব্যক্তিক উপাদান, ব্যক্তিগত উপাদান, এর দ্বারা প্রভাবিত হয়ে সেই ব্যবসায়িক ক্রেতা পণ্য ক্রয় করলো। তারপরে নাম্বার 4, ব্যবসায় ক্রয় প্রক্রিয়া। ব্যবসায় ক্রয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি অনুসরণ করতে হবে? প্রথমে প্রয়োজন বা সমস্যা চিহ্নিতকরণ, মানে তুমি কোন পণ্যের সমস্যা কি ফিল করছো কিংবা তুমি কোনটার অভাব বোধ করছো সেটা আগে তোমাকে চিহ্নিত করতে হবে। তারপর প্রয়োজনের সাধারণ বর্ণনা, তুমি যে প্রয়োজনটা অনুভব করলে বা সমস্যা ফিল করলে তার সাধারণ একটা বর্ণনা করতে হবে। তারপর পণ্য নির্দিষ্টকরণ, তুমি পণ্যটা ক্রয় করবে, কোন পণ্য ক্রয় করবে এটা আইডেন্টিফাই করা লাগবে। তারপর সরবরাহকারী অনুসন্ধান, তুমি কার কাছ থেকে, কোন সরবরাহকারীর কাছ থেকে পণ্য ক্রয় করতে চাও সেটা অনুসন্ধান করতে হবে। প্রস্তাব আহ্বান, তুমি সরবরাহকারীর কাছে প্রস্তাব আহ্বান করতে পারবে। সরবরাহকারী নির্বাচন, এবার প্রস্তাব আহ্বান করবে সরবরাহকারী, তারপর তুমি সরবরাহকারী নির্বাচন করবে যে তুমি কার কাছ থেকে পণ্যটা ক্রয় করছো। অর্ডার রুটিন নির্দিষ্টকরণ, তারপরে তুমি অর্ডার দিয়ে দিলে পণ্যের, তারপর কার্যক্রম পর্যালোচনা করলে। তারপরে দেখো সময় স্বল্পতার কারণে আসলে ডিটেলস আলোচনা করা একটু কষ্ট, তারপরেও দেখো তোমাদের সুবিধার্থে এগুলো দেয়া আছে, একটু দেখে নিও তোমরা। কিছু বিজনেস বায়ার বিহেভিয়ার আছে, এর আগে আমরা আলোচনা করছি যে ভোক্তা আচরণ, এখন দেখো ব্যবসায়িক আচরণ, ব্যবসায়িক ক্রেতার। তারপরে দেখো
ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়ার ধাপসমূহ বা ক্রেতার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। কিভাবে একজন ক্রেতা সিদ্ধান্ত গ্রহণ করে যে পণ্য ক্রয় করব? প্রথমে সে প্রয়োজন শনাক্তকরণ করবে, মানে নিড ইয়ারনেস, মানে সে তার প্রয়োজন কি, তার প্রয়োজন কিংবা কি তার অভাব সেটা আগে শনাক্তকরণ করবে। তারপর তথ্য অনুসন্ধান, তার ধরো একটা প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টের প্রয়োজন ফিল করলো, সেই প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন তথ্য সে অনুসন্ধান করবে, বিভিন্নভাবে সেই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে, তার চারপাশে যারা আছে তাদের কাছ থেকে, ইন্টারনাল এক্সটার্নাল সবার কাছ থেকে, সোর্স থেকে সে তথ্য সংগ্রহ করবে ওই পণ্য সম্পর্কে। তারপর বিকল্পসমূহ মূল্যায়ন, তার মানে ওই সমজাতীয় বিভিন্ন পণ্যে ও সে মূল্যায়ন করবে যে কোন পণ্যটা ক্রয় করা তার জন্য লাভজনক হবে, সেই বিকল্পগুলো সে মূল্যায়ন করবে, ইভ্যালুয়েটিং অল্টারনেটিভস। তারপর দেখো পারচেজ ডিসিশন, তারপরে এসে সে ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তার মানে এই প্রয়োজন শনাক্তকরণ করলো, তারপর তথ্য অনুসন্ধান করে বিকল্প সমূহ মূল্যায়ন করে ক্রয় সিদ্ধান্ত গ্রহণ করলো। তারপরে ক্রয় সিদ্ধান্ত গ্রহণের পরে দেখো পোস্ট পারচেজ, মানে ক্রয়ের পরেও কিছু আচরণ করবে, যেমন এই একজন কাস্টমার, সন্তুষ্ট কাস্টমার যদি তার পণ্য সম্পর্কে, একটা রিসার্চে দেখা গেছে যে একজন সন্তুষ্ট কাস্টমার 3 জনকে তার পণ্য সম্পর্কে বলছে যে এই পণ্যটা ভালো, 3 জন জনগোষ্ঠীকে বা 3 জন জনগণকে বলছে যে এই পণ্যটা ব্যবহার করা যায়, এই পণ্যটা ভালো। কিন্তু একজন অসন্তুষ্ট কাস্টমার 16 জনকে বলছে যে এই পণ্যটা ব্যবহার করা যায় না, কিংবা এই পণ্যটার গুণাগুণ খারাপ কিংবা কোয়ালিটি খারাপ। তার মানে দেখো যে পজিটিভটা সবসময় একটু পিছিয়ে থাকে, নেগেটিভটা সবসময় এগিয়ে চলে আসে। তার মানে এই ক্রয়োত্তর আচরণটা, আর তোমার ব্যবসায় কন্টিনিউ করতে গেলে অবশ্যই কাস্টমারের এই ক্রয়োত্তর আচরণকে বেশি বেশি অ্যানালাইসিস করতে হবে, কারণ প্রতিষ্ঠান কন্টিনিউ করার জন্য তোমাকে অবশ্যই কাস্টমার স্যাটিসফ্যাকশন জরুরি। তার মানে প্রয়োজন শনাক্তকরণ, তথ্য অনুসন্ধান, বিকল্প মূল্যায়ন, ক্রয় সিদ্ধান্ত, তারপর ক্রয়োত্তর আচরণ, এই যে ক্রেতার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সমূহ। তারপরে দেখি আমরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এবার আজকের আলোচনার বিষয় থেকে তোমরা নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, যেমন ভোক্তা বাজার, ভোক্তা বাজারের বৈশিষ্ট্য, ভোক্তা বাজার, ভোক্তা আচরণ, আচরণের বৈশিষ্ট্য, বাজারজাতকরণের ক্ষেত্রে ভোক্তা আচরণের প্রয়োজনীয়তা, ভোক্তা আচরণের মডেল, এই যে প্রভাব বিস্তারকারী উপাদান, ভোক্তার ক্রয় ভূমিকা, ক্রয় সিদ্ধান্তে আচরণের ধরন, ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়ার ধাপসমূহ, নতুন পণ্যের ক্ষেত্রে ক্রেতার ক্রয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, ব্যবসায় বাজার ও ক্রেতার আচরণ। তারপরে দেখো এই যে ভোক্তা বাজার থেকে ব্যবসায় বাজারের পার্থক্য, তোমাদের ইতিমধ্যে বলা হয়েছে যে ভোক্তা বাজার কারা, যারা ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে, আর ব্যবসায় বাজার যারা পুনরায় উৎপাদন কিংবা আবার পুনরায় বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করে, তাদেরকে ব্যবসায় বাজার বলা হয়। তাহলে বুঝতেই পারছো যে এই দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর এখন অবশ্যই ভালোভাবে তোমরা দিতে পারবে। তারপর দেখো এই যে এই তথ্যসূত্র থেকে তথ্য কালেক্ট করে এই অনলাইন পাঠদান সম্পন্ন করা হয়েছে। এতক্ষণ আমার সাথে এই অনলাইন ক্লাসে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। সবার জন্য শুভকামনা।